শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আমি তোমাদের ফিন্যান্স টিচার, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা বীমা সম্পর্কে পড়ছিলাম এবং আমরা দশম অধ্যায়ের প্রায় লাস্ট টপিকগুলোর দিকে আছি। অলরেডি আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি, বীমার সংজ্ঞা সম্পর্কে জেনেছি, বীমার গুরুত্ব জেনেছি, ঝুঁকির প্রকারভেদ, বীমার মূলনীতিগুলো সম্পর্কে পড়লাম, বীমার চুক্তি সম্পর্কে পড়লাম, বীমা চুক্তির অপরিহার্য শর্তগুলো সম্পর্কে পড়লাম। আজকে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যে কোয়েশ্চেনগুলো প্রায় আমরা অনুধাবন প্রশ্নের মধ্যে দেখতে পাই। খুব শর্টলি অনুধাবন প্রশ্নে এই সকল প্রশ্নের আনসারগুলো কিভাবে আমরা টেকনিক্যালি প্রদান করতে পারবো তা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। সো আজকের ক্লাসটা আমরা মূলত বলতে পারি অনুধাবন প্রশ্নের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা। তাছাড়া মাঝে মাঝে দেখা যায় এই বিষয়গুলো থেকে আবার প্রয়োগ অথবা উচ্চতর ক্ষেত্রেও তোমার কাজে আসবে। সো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট বিধায় তোমাদেরকে অবশ্যই ক্লাসের টোটাল বিষয়টা সম্পর্কে একটু মনোযোগী হতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে তোমাদের অলরেডি পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, তো তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের টোটাল সিলেবাস সম্পর্কে আমাদের সবার জানা আছে। তো সেই ক্ষেত্রে এই অধ্যায়টাই হচ্ছে আমাদের শেষ অধ্যায়। দ্যাট মিনস হচ্ছে এই অধ্যায়ের পরে আমাদের এই টার্মসের জন্য আমরা নতুন কোনো অধ্যায়ে যাব না। এটাই আমাদের লাস্ট টপিক এবং লাস্ট চ্যাপ্টার। আজকের পরে এই চ্যাপ্টার থেকে আরো 2টা ক্লাস থাকবে, ওই 2টা ক্লাস পরে এই অধ্যায়টা শেষ হবে এবং এরপর আমরা রিভিশন ক্লাস প্লাস প্র্যাকটিস ক্লাসে চলে যাব। আমাদের পরীক্ষার আগে যেই সময়টুকু থাকবে আমরা ওই সময়টুকুতে বাকিটাতে রিভিশন প্লাস প্র্যাকটিস করব। সো তোমরা মেন্টালি রেডি হও, যাতে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস, আমরা অলরেডি কিন্তু হোমওয়ার্ক করেছি অনেকগুলো, আমরা আমাদের ক্লাসের পাশাপাশি আমরা প্রতিদিন হোমওয়ার্ক করার চেষ্টা করেছি। তোমরা যারা রেগুলার ছিল তারা প্রতিদিন হোমওয়ার্কগুলো সাবমিট করেছো, ওয়েল ডান তোমাদেরকে। তো আমরা সামনে যেই ফ্রি ক্লাসগুলো পাবো, দ্যাট মিনস হচ্ছে আমাদের যখন আমাদের সিলেবাসটা শেষ হবে তখন আমরা কিন্তু আমাদের প্র্যাকটিসটা নিয়মিত আরো স্ট্রংলি চালিয়ে যেতে পারবো। সো চলে আসি আমরা আজকের প্রথম যে আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়। আমরা বেসিক্যালি বীমাযোগ্য স্বার্থ বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ হলো বীমার বিষয়বস্তুতে বীমা গ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্বে বা নিরাপত্তায় সে আর্থিকভাবে লাভবান হয় এবং যা না থাকলে বা বিনষ্ট হলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্যাট মিনস হচ্ছে, ধরে নিলাম আমার একটি গাড়ি আছে, এখন এই গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া যদি রাস্তায় চলাচল করে তাহলে কিন্তু আমি আর্থিকভাবে লাভবান হব, কিন্তু কোনো কারণে এটা যদি বিনষ্ট হয় বা নষ্ট হয় বা দুর্ঘটনার শিকার হয় তাহলে কিন্তু আমি আর্থিকভাবে লসে পড়ব। তাহলে এই যে বিষয়টা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি হচ্ছি এমন একজন ব্যক্তি যার এই গাড়িটার উপর আর্থিক স্বার্থ বিরাজমান এবং এই গাড়িটার ভালো মন্দের উপর আমার ভালো মন্দ নির্ভর করছে। তাহলে এই গাড়িটার উপর আমার বীমাযোগ্য স্বার্থ রয়েছে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি বীমা গ্রহীতা হই তাহলে বীমা গ্রহীতার এই সম্পত্তিটার উপর একটি আর্থিক স্বার্থ বিরাজ করে। আর বীমাযোগ্য স্বার্থ ছাড়া কখনো বীমা চুক্তি সম্পাদন করা যায় না। তাহলে এই ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থের বেলায় বলা হচ্ছে কিছু স্ট্রং বৈশিষ্ট্য বা ফিচার্স আমরা দেখতে পাই, যেখানের মধ্যে বলা হচ্ছে এটি হলো বীমাকৃত বিষয়বস্তুতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। দ্যাট মিনস যেই সম্পত্তিটার উপর আমরা বীমা করতে যাচ্ছি, যে বস্তুটার উপর আমরা বীমা করতে যাচ্ছি, সেই বস্তু বা সেই সম্পত্তিটার উপর বীমা গ্রহীতার একটি স্ট্রং আর্থিক স্বার্থ থাকতে হবে। এইরূপ স্বার্থ বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়। দ্যাট মিনস ওই যে আর্থিক স্বার্থ
বিরাজমান যে সম্পত্তিটি, সেই সম্পত্তিটি বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে বীমা গ্রহীতার কিন্তু ক্ষতি হবে। এই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বেসিক্যালি বীমা গ্রহীতা বীমার আশ্রয় নেয়। বীমা চুক্তিতে একজন বীমাকারী বীমা গ্রহীতার এই আর্থিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি প্রদান করে। নিম্নোক্ত ক্ষেত্রে বলা হচ্ছে একের জীবনের অন্যের বীমাযোগ্য স্বার্থ রয়েছে বলে অনেক সময় ধরে নেওয়া হয়, যেমন নিজের জীবনের উপর কিন্তু নিজের একটি আর্থিক স্বার্থ রয়েছে। দ্যাট ইজ আমার জীবনের উপর আমি কিন্তু কি করতে পারবো, বীমা করতে পারবো। আমার জীবনের উপর আমার একটা আর্থিক স্বার্থ রয়েছে, আমার জীবন যদি নষ্ট হয় আমার একটা ক্ষতি হবে। স্বামীর জীবনের উপর স্ত্রীর একটি আর্থিক স্বার্থ থাকে, সম্পর্কের ভিত্তিতে কিন্তু স্বামীর জীবনের উপর স্ত্রীর জীবনের উপর স্বামীর একটি কিন্তু আর্থিক স্বার্থ বিরাজমান। বিকজ অফ স্বামীর কোনো কিছু হলে, দুর্ঘটনা হলে কিন্তু স্ত্রী আর্থিকভাবে লুজার হবে। স্ত্রীর যদি কোনো শারীরিক বা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কিন্তু স্বামী আর্থিকভাবে লুজার হবে। দেনাদারের জীবনের উপর পাওনাদারের একটি আর্থিক স্বার্থ বিরাজমান, কারণ হচ্ছে দেনাদার যদি কোনো কারণে মারা যায় তাহলে কিন্তু পাওনাদার কিন্তু তার পাওনা টাকাটা পাবে না। মূল দেনাদারের জীবনে জামিনদারের একটি আর্থিক স্বার্থ থাকে। অংশীদারদের পারস্পরিক জীবনের উপর পরস্পরের একটি আর্থিক স্বার্থ থাকে। বীমাকৃত ব্যক্তির জীবনের উপর বীমাকারীর একটি আর্থিক স্বার্থ থাকে। মূল ব্যক্তির জীবনের উপর তার নিয়োগকারীর একটি আর্থিক স্বার্থ থাকে। সো আলটিমেটলি আমরা বীমাযোগ্য স্বার্থ বলতে যা বুঝতে পারি সেটা হচ্ছে, বীমাযোগ্য স্বার্থ বলতে বীমাকৃত সম্পদ বা জীবনের উপর বীমা গ্রহীতার এমন আর্থিক স্বার্থকে বোঝায় যা বজায় থাকা বা ক্ষতি হওয়াতে তার আর্থিক লাভালাভের প্রশ্ন জড়িত থাকে। সো আমার মনে হচ্ছে এই বীমাযোগ্য স্বার্থটা আমরা ক্লিয়ার করতে পারছি। সো বীমাযোগ্য স্বার্থ হচ্ছে যে এমন একটি আর্থিক স্বার্থ, দ্যাট মিনস হচ্ছে যে যেই সম্পত্তিটার উপর বীমা করা হবে সেই সম্পত্তির উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ বিরাজ থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে ওই সম্পত্তিটার ক্ষতি বা ওই সম্পত্তিটার কোনো ধরনের দুর্ঘটনায় কবলিত হলে বীমা গ্রহীতা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। এর পরের বিষয়টা হচ্ছে বীমা চুক্তি বলা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। অবশ্যই বীমা চুক্তি একটি ক্ষতিপূরণের চুক্তি। এটা কিভাবে ব্যাখ্যা করা যায় আমরা একটু দেখি। বলা হচ্ছে এম এন মিস্টার মতে ব্যক্তিগত বীমা ব্যতীত সকল বীমাই ক্ষতিপূরণের চুক্তি। ব্যক্তিগত বীমা বলতে আসলে জীবন বীমা। ক্ষতিপূরণ, কারো জীবন চলে গেলে কিন্তু তার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, ঠিক আছে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে হয়তো বা কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায়, অথবা যদি কোনোভাবে দুর্ঘটনায় কবলিত হয়ে সম্পূর্ণরূপে দোলে মুচড়ে যায়, তাহলে কিন্তু তুমি সেটার ক্ষতিপূরণ দিতে পারবা। দ্যাট মিনস আরেকটা গাড়ি ক্রয় করে দেওয়া সম্ভব। একটি জাহাজ নষ্ট হলে সেই জাহাজটা আবার তৈরি করে দেওয়া সম্ভব, ঠিক আছে, ক্ষতিটা পূরণ করা সম্ভব, কিন্তু জীবনের ক্ষতিপূরণ করা আসলে সম্ভব না। সো সেই ক্ষেত্রে বলা হচ্ছে ব্যক্তিগত বীমা ব্যতীত সকল বীমাই ক্ষতিপূরণের চুক্তি। তো বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি বিদায় এই ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম প্রযোজ্য হয়। সেটার মধ্যে আছে বলা হচ্ছে যতটুকু ক্ষতি হয় ততটুকু ক্ষতিপূরণ করাই এরূপ নীতির উদ্দেশ্য। দ্যাট মিনস হচ্ছে তুমি 10 লক্ষ টাকার একটি বীমা করেছো গাড়ির জন্য, কিন্তু গাড়ির শুধুমাত্র একটি দরজা ভেঙেছে, সেই ক্ষেত্রে হয়তোবা তোমাকে পুরো অর্থটা ক্ষতিপূরণ প্রদান করতে হচ্ছে না। ঠিক যতটুকু নষ্ট হয়েছে ঠিক ততটুকু আনুপাতিক হারে, যেটা বলি আমরা, দ্যাট মিনস হচ্ছে ঠিক যতটুকু নষ্ট হয়েছে ততটুকুর একটি ক্ষতিপূরণ প্রদান করা। এরপর বলা হচ্ছে ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে থাকে। বীমাকৃত বিপদের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত কারণেই শুধুমাত্র এক্ষেত্রে ক্ষতিপূরণ করা হয়। আমরা বেসিক্যালি জানি একটি বীমা চুক্তির মধ্যে অনেকগুলো প্রত্যক্ষ কারণ দেয়া থাকে, যে সকল কারণে দুর্ঘটনা ঘটলে বীমাকারী প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিপূরণে বাধ্য থাকে। ঠিক এই ক্ষেত্রে বলা হচ্ছে ওই সকল প্রত্যক্ষ কারণে যদি ক্ষতি হয় তখনই শুধুমাত্র ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকবে। ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির ক্ষেত্রেই মূলত এরূপ নীতি প্রযোজ্য। বস্তুগত সম্পত্তি ক্ষতির ক্ষেত্রে মূলত এরূপ নীতি প্রযোজ্য হয়। দ্যাট মিনস কোন ধরনের বস্তু যদি নষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের
নীতিটা প্রযোজ্য হবে। অর্পিত ঝুঁকির বিচারে বীমা গ্রহীতা যতটুকু ক্ষতির সম্মুখীন হয় তাকে ততটাই ক্ষতিপূরণ করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের বীমাযোগ্য বা বীমা চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি বিষয়টি হচ্ছে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এরপর আমরা থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে বীমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি অথবা যেটাকে আমরা বলি সদিশ্বাসের সম্পর্ক। দ্যাট মিনস হচ্ছে আমরা জানি দুইটি পক্ষের সাথে এখানের মধ্যে চুক্তি হয়, একটা হচ্ছে বীমাকারী আর একটা হচ্ছে বীমা গ্রহীতা। একজনের তথ্যের উপর অন্যজনের ব্যবসা অনেকাংশে নির্ভর করে। কোনো কারণে যদি বীমা গ্রহীতা কোনো ভুল ইনফরমেশন দেয় তাহলে কিন্তু বীমাকারী সেখানের মধ্যে লসে পড়ে, আবার বীমাকারী কোনো যদি ভুল ইনফরমেশন দেয় তাহলে কিন্তু বীমা গ্রহীতা লসে পড়ে। তাহলে এই ক্ষেত্রে যদি তাদেরকে কোনো স্ট্রং একটি চুক্তি সম্পাদন করতে হয়, একে অন্যকে 100% বিশ্বাস করতে হবে এবং একে অন্যের যে ইনফরমেশনগুলো সততার সাথে প্রদান করতে হবে। এটাকেই বলা হচ্ছে পরম বিশ্বাসের চুক্তি অথবা সদিশ্বাসের চুক্তি। ওই জন্য এমএন মিশ্রার মতে বীমা চুক্তি হলো একটি পরম বিশ্বাসের চুক্তি যেখানে উভয় পক্ষের মধ্যে পরিপূর্ণ সদিশ্বাসের সম্পর্ক বিরাজ করে, আর যেই কারণে চুক্তিভুক্ত প্রত্যেকে অন্যের কাছে চুক্তির বিষয়ে আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে। বীমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি হওয়ার এর ফলাফল নিম্নরূপ। যেমন হচ্ছে 1 নম্বরে বলা হচ্ছে এই ক্ষেত্রে চুক্তি সংশ্লিষ্ট আবশ্যকীয় তথ্য প্রদানে উভয় পক্ষ বাধ্য থাকে। দ্যাট মিনস যে তথ্যগুলো একে অন্যকে সম্পত্তি সম্পর্কিত অথবা অন্যান্য সম্পর্কিত যে তথ্যগুলো প্রদান করা আবশ্যক সেই তথ্যগুলো সম্পূর্ণরূপে সততার সাথে তথ্যগুলো প্রদান করা আবশ্যক। আবশ্যকীয় তথ্য বলতে ঝুঁকি হ্রাস বৃদ্ধিকারী কোনো তথ্যকে বোঝায়। দ্যাট মিনস হচ্ছে যে সকল তথ্য, দ্যাট মিনস হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি 25 বছরে গিয়ে জীবন বীমা করতে চায় তাহলে তার শারীরিক যে কন্ডিশন তাকে কিন্তু সম্পূর্ণরূপে খুলে বলা উচিত। সেক্ষেত্রে তার একটা খুব খারাপ একটা রোগ আছে সেটা যদি সে না বলে বা মিথ্যে বলে তাহলে কিন্তু সেটা সদিশ্বাসের সম্পর্কের পর্যায়ে পড়ে না। দ্যাট মিনস হচ্ছে তার ওই রোগের কারণে তার মৃত্যু ঝুঁকি রয়েছে, সো তাকে কিন্তু সেটা শেয়ার করতে হবে। সো এটাকেই বলা হচ্ছে আবশ্যকীয় তথ্য বলতে যেই সকল তথ্য বেসিক্যালি বীমা ঝুঁকি হ্রাস বৃদ্ধি করে সেই সকল তথ্যকে এখানে বোঝানো হচ্ছে। এরূপ তথ্য কোনো পক্ষ গোপন করলে বা তথ্য না দিলে অপর পক্ষ চুক্তি বাতিল করতে পারে। ঠিক আছে, বিষয়টি হচ্ছে এটি। উপসংহারে তাহলে আমরা বলতে পারি বীমা চুক্তির ফলে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে এমন সদিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যে এক পক্ষ অপর পক্ষকে বীমা চুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানতে আইনগতভাবে বাধ্য থাকে, অন্যথায় বীমা চুক্তি বাতিল বলে গণ্য হয়। দ্যাট মিনস হচ্ছে কোনো কারণে যদি এমন হতে পারে যে ক্ষতিটা হওয়ার পরে বা সম্পত্তিটা বিনষ্ট হওয়ার পরে বীমাকারী প্রতিষ্ঠান ইনভেস্টিগেট করে জানতে পারলো যে এমন একটি তথ্য তাকে গোপন করা হয়েছে, বীমা গ্রহীতা এমন একটি তথ্য তাকে দেয়নি যেই তথ্যটার কারণে এই সম্পত্তিটার ঝুঁকিগত হ্রাস বৃদ্ধি সম্পন্ন হচ্ছে, তখন কিন্তু ইচ্ছে করলে বীমাকারী প্রতিষ্ঠান আইনগতভাবে এই চুক্তির অর্থ প্রদান না করে চুক্তিটি বাতিল বলে ঘোষণা করতে পারে। কারণ হচ্ছে বীমা গ্রহীতার এখানে একটি ফল্ট রয়েছে, বীমা গ্রহীতা তাকে সম্পূর্ণ তথ্য প্রদান করেনি। তাই এই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে সদিশ্বাসের সম্পর্ক বীমা চুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, যেই সম্পর্কের ভিত্তিতে বলা যায় একজন বীমাকারী একজন বীমা গ্রহীতার মধ্যকার যে সম্পর্ক সেটা অবশ্যই পরম বিশ্বাসের সম্পর্ক হয়ে গড়ে উঠতে হবে। একে অন্যকে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় খুবই ক্লোজলি শেয়ার করতে হবে। এরপরে যদি তারা একজন আরেকজনের ঝুঁকিটা গ্রহণ করতে রাজি হয় সেই ক্ষেত্রে হয়তোবা ঝুঁকিটা গ্রহণ করতে পারে, অন্যথায় নয়। সো আজকে আমরা 3টা টপিক সম্পর্কে জানলাম। প্রথম যে টপিকটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়। সো এটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। এরপর আমরা পড়লাম সেটা হচ্ছে বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করা, এরপর হচ্ছে বীমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি ব্যাখ্যা করা। সো স্টুডেন্টরা
ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে।